আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। আহ আচ্ছা, আমরা আজকে প্রতিদিনের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা যে রেগুলার একটা ক্লাস নিচ্ছি, মানে প্রতিদিন যে আসছি আমাদের জেনারেল নলেজের উপরে, সাম্প্রতিক সময়ে যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাগুলির প্রশ্ন অ্যানালাইসিস করা এবং একই সাথে সেই প্রশ্নগুলি নিয়ে বিস্তর আলোচনা করা, যেন আমাদের আসলে আমরা যেই টপিক থেকেই প্রশ্ন আসে সেই টপিকটা যেন আসলে কাভার হয়ে যায়। এই জন্য আমরা একটা লেকচার সিরিজ নিচ্ছি, প্রতিদিনই আসছি। তো এরই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের জিকে সাজেশন ক্লাস 4, অর্থাৎ এর আগে আরো 3টি ক্লাস আমি নিয়েছি। সেই 3টি ক্লাস কিন্তু আমাদের ফেসবুক পেজে আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু আপনি পাবেন। প্রথম প্রশ্নটা আপনারা একটু দেখেন অ্যান্সার করতে পারেন কিনা, দেখি কি অবস্থা। 7 আগস্ট 2023 তারিখে, হুম, একটু খেয়াল করেন কি বলছে। 7 আগস্ট 2023 তারিখে মন্ত্রিসভার বৈঠকে 12 ডিসেম্বর কি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়? ঠিক আছে, ওকে। আচ্ছা, 7 আগস্ট 2023 তারিখে একটু একটু এটা দেখি আমরা কেউ অ্যান্সার করতে পারি কিনা। একটু অপশনগুলো দেখি, অপশনগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং ভাবে সাজানো হয়েছে। একটু দেখি এটা অ্যান্সার করতে পারি কিনা। 7 আগস্ট 2023 তারিখে মন্ত্রিসভার বৈঠকে 12 ডিসেম্বর কি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়? আচ্ছা, ওকে, ভেরি গুড। হ্যাঁ, অ্যান্সার চলে আসছে। তো আমরা জানি যে 12 ডিসেম্বর কি দিবস। হ্যাঁ, যদি আমি নর্মালি প্রশ্নটা এভাবে করতাম যে 12 ডিসেম্বর কি দিবস, আমরা কিন্তু সবাই সেই উত্তরটাই দিতে পারতাম। এখন আমরা যে অ্যান্সারটা দিচ্ছি, আমরা জানি যে 12 ডিসেম্বর আমরা স্মার্ট বাংলাদেশ দিবস হিসেবে পালন করি। কিন্তু কেন আমি আসলে এই যে লেজগুলা লাগাইছি যে 7 আগস্ট 2023 তারিখে মন্ত্রিসভার বৈঠক, এই কথাটা কেন বলছি? কারণ দেখেন এখানে অপশনগুলো আমি একটু দেখতে বলছি। প্রথমে আমি বলে দিই, দেখেন প্রথম যে অপশনটা আছে জাতীয় তথ্য এবং প্রযুক্তি দিবস, এই যে প্রথম যে অপশনটা আছে জাতীয় তথ্য এবং প্রযুক্তি দিবস, এইটাকে ইংরেজিতে করলে, ইংরেজিতে মানে ইয়া করেন, কনভার্ট করেন বা ট্রান্সলেট করেন, তাহলেই আপনি পাবেন হচ্ছে ন্যাশনাল আইসিটি ডে। ঠিক আছে, অর্থাৎ এই যে ক যে অপশনটা আছে এবং ঘ যে অপশনটা আছে, অর্থাৎ কলা এবং ঘোড়া, দুইটা অপশনই কি সেম। জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস এবং ন্যাশনাল আইসিটি ডে দুইটাই আসলে একই অপশন। এই দুইটা আসলে হওয়ার সুযোগ নাই। কেন সুযোগ নাই? আমরা যদি একটু হিস্ট্রি ঘাঁটি, 2008 সালে আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী ইশতেহারে কি ঘোষণা করে, আমরা যদি একটু দেখি, যে আমরা জাস্ট একটু যদি লিখি যে 2008 সালে আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী ইশতেহারে একটা টার্ম ইউজ করে যেটাকে বলা হয় ডিজিটাল বাংলাদেশ। তো এই ডিজিটাল বাংলাদেশের রূপরেখা প্রণয়নের জন্য তারা যে নির্বাচনী ইশতেহার নেয় এবং পরবর্তীতে 2016 সালে যখন তারা তাদের এই লক্ষ্যে বা তাদের এই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায়, 2017 সালে তারা এই ডিজিটাল বাংলাদেশের পরিবর্তে তারা তখন, যেমন জাতীয় তথ্য ও প্রযুক্তি যে দিবস, যে প্রথম যে অপশনটা আছে জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস, 2017 সালে তারা এই ডিজিটাল বাংলাদেশ, অর্থাৎ 12 ডিসেম্বর যে আমার যে দিবসটা আছে সেটাকে আমরা আসলে ডিজিটাল বাংলাদেশের পরিবর্তে আমরা তখন এই টার্মটা ইউজ করা শুরু করলাম যে জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস। ঠিক আছে, প্রযুক্তি দিবস অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ, এই টার্মটা প্রথমবার যখন চেঞ্জ হলো তখন কি হয়ে গেল? জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস। পরবর্তীতে 2023 সালে এসে আবার কি হয়ে গেল? 2023 সালে এসে আমার এটা হয়ে গেল কি স্মার্ট বাংলাদেশ। ঠিক আছে, ওকে। তাইলে আমি কি বললাম, আমার অপশন কি ছিল? আমার অপশন যেগুলো ছিল, যে আমি তাহলে দুইটা জিনিস মনে রাখবো। আমার 2008 সালে আমাদের যে বর্তমান সরকার, ক্ষমতাসীন দল, আওয়ামী লীগ সরকারের যে নির্বাচনী ইশতেহার ছিল সেখানে ডিজিটাল বাংলাদেশ রূপরেখা বাস্তবায়নের একটা ইশতেহার ছিল। তো সেই ডিজিটাল বাংলাদেশ 2017 সালে এসে আমরা তখন কি করলাম? জাতীয় তথ্য প্রযুক্তি দিবস পালন করা শুরু করলাম 12 ডিসেম্বরকে। পরবর্তীতে 2023 সালে এসে স্মার্ট বাংলাদেশ, আমরা এই 12 ডিসেম্বরকে তখন নামকরণ করলাম কি স্মার্ট বাংলাদেশ দিবস। অর্থাৎ এই যে ডিজিটাল বাংলাদেশ দিবস, এইটাকেই পরে আমরা কি করি, প্রথমবার যখন আমরা পরিবর্তন করি তখন নামকরণ করা হয় জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস। এবং এই জাতীয় তথ্য প্রযুক্তি দিবস এইটাকে দ্বিতীয়বারের জন্য এই দিবসটা চেঞ্জ করে নামকরণ করা হয়েছে কি স্মার্ট বাংলাদেশ দিবস। আমাদের এখন সরকারের আসলে টার্গেট কি স্মার্ট বাংলাদেশ এর রূপরেখা বাস্তবায়ন করা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নে কি আছে দেখেন।
12 ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস হিসেবে পালনের প্রস্তাবক। এই যে দেখেন এখানে যে একটু আগে আমরা যে প্রশ্নটা শিখছি, দেখেন এইটা কিন্তু কোথাও আসে নাই, বাট আগের যে কোশ্চেনটা ছিল সেটা কোথায় আসছে আমরা একটু দেখে নিই। আগের প্রশ্নটা কোথায় আসছে দেখেন, এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসা একটা প্রশ্ন। সুতরাং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেহেতু 12 ডিসেম্বর কি দিবস হিসেবে পালিত হয়, এইটা যেহেতু আসছে, আপনার তাহলে একটু মনে রাখা দরকার এইখান থেকে আশেপাশে আর কি আসতে পারে। 12 ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস হিসেবে পালনের প্রস্তাবটা দেয় কে? এই যে ইস্যুটা যে মন্ত্রিসভায় যে উঠলো, ক্যাবিনেট মিটিং এ যে উঠলো, এই প্রস্তাবটা আসলে কে দেয়? এটা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করেন, দেখি এটা আমরা পারি কিনা। 12 ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস, এই আইডিয়াটা কাদের মাথা থেকে আসছে? 12 ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ। একটু সবাই অ্যান্সার করি। আচ্ছা, তো হ্যাঁ, ভেরি গুড। এটা করছে কারা? এটা এই প্রস্তাবটা দিছে কারা? আইসিটি ডিভিশন। কারা দিছে? আইসিটি ডিভিশন, ঠিক আছে, আইসিটি ডিভিশন। বা বাংলায় যদি আমরা বলি তাহলে হচ্ছে কি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ওকে, ঠিক আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ঠিক আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সুতরাং আপনাকে যদি বলে 12 ডিসেম্বর কি দিবস, আপনি ধুমধাম অ্যান্সার করবেন স্মার্ট বাংলাদেশ দিবস, ভেরি গুড। বাট আপনাকে যদি বলে স্মার্ট বাংলাদেশের প্রস্তাবককে, বা স্মার্ট বাংলাদেশ এই কনসেপ্টটা কারা উত্থাপন করছে বা কারা এই প্রস্তাবটা দিছে, আইসিটি ডিভিশন বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ঠিক আছে। সো অ্যাডিশনালি এখানে আরো কিছু কাজ আছে, এটা আপনারা করবেন। আমি যদি আপনাকে বলি যে এটা কোন মিনিস্ট্রির আন্ডারে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে, এইটা আপনারা নিজের স্টাডি করবেন, ঠিক আছে, আমি রাস্তা দেখাই দিচ্ছি, আপনারা বের করবেন। ওকে, আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখেন স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কি কি, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমাদের প্রচুর কিন্তু এরকম রিকোয়েস্ট আসে যে কিছু ডেডিকেটেড ক্লাস নেওয়ার জন্য বা ব্যাচ বা কোর্স শুরু করার জন্য, যে 10ম গ্রেড বা 11 থেকে 20তম গ্রেডের জন্য, বা সামনে যে পরীক্ষাগুলো আছে খাদ্য অধিদপ্তর বা পেট্রো বাংলা ইত্যাদি ইত্যাদি। তো এই যে 10ম গ্রেড বা 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষায় অনেক সময় কিন্তু অপশন ছাড়া এরকম রিটেন কিছু প্রশ্ন আসে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এমন ভাবে একটু কনসেপ্ট গুলো মনে রাখবো, এই যে যেমন স্মার্ট বাংলাদেশের দেখেন অলরেডি একটু আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মার্ট বাংলাদেশ কনসেপ্ট থেকে একটা প্রশ্ন আসছে। আর এই যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে আসা প্রশ্ন, কিছুদিন আগেই পরীক্ষাটা হয়। তো স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কি কি, ওখানে কিন্তু কোনো অপশন ছিল না, অর্থাৎ আপনাকে জানতে হবে যে কয়টা স্তম্ভ এবং সেই স্তম্ভগুলো কি কি। তো আমরা মনে রাখবো স্মার্ট বাংলাদেশের স্তম্ভ হচ্ছে 4টি। কয়টি? 4টি, ঠিক আছে। এবং এটা কিভাবে মনে রাখবো, চলেন আমরা একটা ছবি দেখি, ঠিক আছে। স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি? স্মার্ট বাংলাদেশের স্তম্ভ হচ্ছে 4টি, ঠিক আছে। তো আমার মনে হয় আমরা দেখতে পাচ্ছি নিচে, আমি বলে দিব, সমস্যা নেই যদি না দেখতে পারি, একদম নিচে মনে হয় লেখা একটু কম দেখা যাচ্ছে। তো স্মার্ট বাংলাদেশের কয়টি স্তম্ভ ঠিক করা হয়েছে? 4টি স্তম্ভ ঠিক ঠিক করা হয়েছে। আচ্ছা, কিভাবে মনে রাখবেন? আমরা খুব ইজিলি এটা মনে রাখতে পারি। খেয়াল করেন, স্মার্ট সিটিজেন, প্রথম স্তম্ভটা কি? স্মার্ট সিটিজেন। আপনি নাগরিক হিসেবে যদি স্মার্ট হন, তাহলে আপনি কি করতে পারবেন? সকল নাগরিক মিলে একটা স্মার্ট সোসাইটি বানাতে পারবেন। তাহলে আমার সেকেন্ড স্তম্ভটা কি হইতেছে? স্মার্ট সোসাইটি। তো এই যে সকল নাগরিকরা যখন স্মার্ট হচ্ছে, তারা একসাথে যে একটা স্মার্ট সোসাইটি গঠন করতেছে, সেই স্মার্ট সোসাইটি আপনাকে কি এনশিওর করবে? সেই স্মার্ট সোসাইটি আপনাকে এনশিওর করবে একটা স্মার্ট ইকোনমি, ঠিক আছে, একটা স্মার্ট ইকোনমি। এবং এই যে স্মার্ট ইকোনমি, এই স্মার্ট ইকোনমি ফাইনালি আপনাকে কি দিবে? ফাইনালি আপনাকে দিবে হচ্ছে, অর্থাৎ দেশ, সমাজ এবং তারা মিলে যে একটা স্মার্ট ইকোনমি দিচ্ছে, আলটিমেটলি সকল মানে আমরা মিলেই তো আসলে সরকার, আমাদেরকে দিয়েই তো আসলে কি রাষ্ট্র। সুতরাং ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট। সুতরাং আমি যদি বলি যে স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কি কি, স্মার্ট বাংলাদেশের স্তম্ভ হচ্ছে 4টি, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে কি স্মার্ট সিটিজেন, আর একটা হচ্ছে স্মার্ট সোসাইটি, আর এটা আমি এখানে লিখছি স্মার্ট ইকোনমি, আর এটা হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট, ঠিক আছে। তো এই জিনিসগুলো একদম আপডেটেড যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু একটু আমাদের জানতে হবে, ঠিক আছে। স্মার্ট বাংলাদেশের স্তম্ভ 4টি: স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট। ওকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এতক্ষণ কমেন্ট দেখতে পারতেছিলাম না। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ, অনেকে কমেন্ট করছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, আমরা আজকে ক্লাসটা 7টায় শুরু করেছি আর কি। তো এখনো ক্লাসের শুরুর দিকে আছে, যারা এখনো যুক্ত হন নাই তারা যুক্ত হয়ে যান, বা আপনাদের পরিচিত যারা আছে তাদেরকেও জানিয়ে দিন
শেয়ার করুন বা মেনশন দিতে পারেন, তাহলে আমরা সবাই একসাথে ক্লাসটা করতে পারবো। ওকে, আমরা নেক্সট প্রশ্নে যাই। এখন দেখেন একটা ইন্টারেস্টিং কোশ্চেন করছি, 7 আগস্ট 2023 কি বার ছিল? দেখেন আমাদের আজকে ক্লাস শুরুই হয়েছে, প্রথমে যে প্রশ্নটা ছিল, আমি একটু পিছনে যাই, প্রথমে প্রশ্নটা কি ছিল দেখেন, ভালো করে দেখেন। প্রথমে যে প্রশ্নটা ছিল, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন ছিল হচ্ছে 7 আগস্ট 2023 তারিখে মন্ত্রিসভার বৈঠক। একটু তাহলে বলেন তো, যে 7 আগস্ট 2023, এই যে 7 আগস্ট 2023, ঠিক আছে, 7 আগস্ট 2023-এ কি অনুষ্ঠিত হয়? মন্ত্রিসভার বৈঠক। আচ্ছা, তাহলে এইখান থেকে আমাকে একটা জিনিস বুদ্ধি করে রাখতে হবে, আমি একটু দেখি যে আমি আসলে বুঝতে আপনাদের কাছ থেকে এইটার অ্যান্সার পাই কিনা, যে 7 আগস্ট আসলে কি বার ছিল। আমি একটা হিন্টস দিছি যে 7 আগস্ট 2023-এ কি হয়েছে, মন্ত্রিসভার বৈঠক হয়েছে, ক্যাবিনেট মিটিং হয়েছে। তো এইখান থেকে কি আপনারা কি একটু গেস করতে পারেন যে 7 আগস্ট 2023 কি বার ছিল? এই জিনিসগুলো একটু ইন্টারেস্টিং, একটু আসলে কি বলে, ইন্টেলিজেন্সই আসলে প্রকাশ পায় এই জিনিসগুলো থেকে, এবং ভাইভাতে বা আপনি যখন যে কোনো লিখিত পরীক্ষায় এই ধরনের আচ্ছা, ভেরি গুড, একজন অ্যান্সার করছে, ওয়াও জোস। এই তো আহ, আচ্ছা, আমি তাহলে বলে দিই। বেসিক্যালি মন্ত্রিসভার বৈঠক হচ্ছে সোমবারে হয়। আমি জানি না উনি জেনে বলছে কিনা, একজন বলছে ফ্রাইডে, আয় হায়, চুরি টুরি কাটাইতে দিবেন না। আচ্ছা, ওকে, অনেকেই বলতেছে সোমবার। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে মন্ত্রিসভার বৈঠক, সচিবালয়ে যে মন্ত্রিসভার বা ক্যাবিনেট মিটিং গুলো হয় সেগুলো হচ্ছে সোমবারে হয়। সুতরাং আপনাকে যদি প্রশ্ন করে কখনো যে 7 আগস্ট 2023 কি বার ছিল, জাস্ট আমি এমনি এটা দিছি, এটা আপনাদের জানানোর জন্য যে আসলে মন্ত্রিসভার যে বৈঠকগুলো সেগুলো কোথায় হয়, সেগুলো হচ্ছে সোমবারে হয়, ঠিক আছে। ওকে, ফ্রাইডেতে হয় না, ফাহিম বলছে ফ্রাইডেতে হয়, সর্বনাশ করছে। ওকে, ঠিক আছে, সাবেরা ইসলাম বলছে সোমবার, থ্যাংক ইউ, ভেরি গুড। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। দেখেন 5 নম্বর প্রশ্নে কি বলছে, আমরা আজকে ক্লাস শুরু করছি কি, বিভিন্ন দিবস নিয়ে, ঠিক আছে, ক্লাসগুলো আজকে শুরু করছে বিভিন্ন দিবস নিয়ে। আমরা আজকে গোটা ক্লাসটা এইভাবেই সাজাইছি যে সাম্প্রতিক সময়ে যে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে, সেখানে গুরুত্বপূর্ণ যে দিবসগুলো নিয়ে প্রশ্ন করা হয়েছে, হইতে পারে সেটা খেলাধুলা সম্পর্কিত, হইতে পারে সেটা বাংলাদেশ সম্পর্কিত, হইতে পারে সেটা আন্তর্জাতিক সম্পর্কিত, ঠিক আছে। তো এই দিবস সম্পর্কিত বা তারিখ সম্পর্কিত যত প্রশ্ন আছে, সেগুলো হচ্ছে আমরা আজকে নিয়ে আসছি আর কি একটা ক্লাসে। 5 নম্বর প্রশ্নে আছি আমরা, কত তারিখে জয় বাংলা স্লোগানকে, খেয়াল করেন, কত তারিখে জয় বাংলা স্লোগানকে কি করছি বলেন তো, কত তারিখে জয় বাংলা স্লোগানকে মন্ত্রিপরিষদ বিভাগ জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করে, ঠিক আছে। এখানে কিন্তু আর ডেট বলে নাই, কি বলছে, প্রজ্ঞাপন, মানে মিটিং কবে হয়েছে সেটার কথা বলে নাই, প্রজ্ঞাপন কবে জারি করে সেটার কথা বলছে, ঠিক আছে। তো কত তারিখে জয় বাংলা স্লোগানকে মন্ত্রিপরিষদ বিভাগ জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করে? এইটা দেখেন কাস্টমসের আহ একটা প্রশ্ন, কাস্টমসের একটা পদে আসা প্রশ্ন এই বছর। কত তারিখে জয় বাংলা স্লোগানকে মন্ত্রিপরিষদ বিভাগ জাতীয় স্লোগান হিসেবে প্রজ্ঞাপন জারি করে? এটা খুব রিসেন্ট সময়েরই একটা ঘটনা। আপনারা যদি অপশনগুলো দেখেন, আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, 2017 কিংবা 2018 হওয়ার সম্ভাবনা নাই, 7 আগস্ট 2023 অথবা 2 মার্চ 2022, এই দুইটার যে কোনো একটা হবে। তো অবভিয়াসলি আমরা বুঝতেই পারতেছি 7 আগস্ট 2023 এটা আসলে একটু আগে একটা অপশনে ছিল, আমরা জানি যে এটা না। এবং আমরা অনেকেই আসলে জানি এই তারিখটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে জয় বাংলাকে যে আমরা আসলে একটা জাতীয় স্লোগান হিসেবে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেটা তারিখ ছিল 2 মার্চ। আমরা এই তারিখটা অবশ্যই একটু মনে রাখবো, 2 মার্চ 2022, ঠিক আছে। জাতীয় স্লোগান হিসেবে এটা কবে ইয়া করা হয়, 2 মার্চ 2022। ওকে, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড, আব্দুর রফ অ্যান্সার করছেন। ওকে, জোস জোস। আচ্ছা, এইবার দেখেন এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাতে দেখেন আমরা একটা তারিখ পাইছি, বলেন তো কত তারিখ পাইছি? 2 মার্চ। কত তারিখ পাইলাম? 2 মার্চ। এইবার আমাকে একটু বলেন তো, এই 2 মার্চ তারিখটা দেখলে আপনার মাথায় কি আসে? একটু বলেন তো, 2 মার্চ, এই 2 মার্চ তারিখটা থেকে আপনার মাথায় কি আসে? স্পেশাল কোনো দিন আপনার কি মনে পড়ে, বা স্পেশাল কোনো দিবস? একটু দেখেন তো বলতে পারেন কিনা। 2 মার্চ থেকে দেখেন আমরা একটা প্রশ্ন সলভ করতেছি, সেখান থেকে আরেকটা প্রশ্ন বানাইতেছি। 2 মার্চ 2022 তারিখে জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করা হয়। এই 2 মার্চের সাথে কোনো স্পেশাল কোনো দিবস, একটু দেখেন তো মনে পড়ে কিনা। আচ্ছা, ভেরি গুড, অ্যান্সার চলে আসছে। দেখেন অ্যান্সারটা কি, সেই অ্যান্সারটা নিয়ে আমরা একটা প্রশ্ন সাজাইছি। দেখেন খুবই খুবই কমন প্রশ্ন আসে, বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে? ঠিক আছে, তো এই যে বাংলাদেশের জাতীয় পতাকা দিবস, এইটার অ্যান্সার কি? এইটার অ্যান্সার হচ্ছে 2 মার্চ, ঠিক আছে। যদি আপনাকে প্রশ্ন করে যে বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে, সেটার অ্যান্সার কি হবে? সেটার অ্যান্সার হবে 2 মার্চ। এই ধরনের যে সিগনিফিকেন্ট ডে গুলো আছে, সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। জাতীয় পতাকা দিবস কত তারিখ? 2 মার্চ, ঠিক আছে। আচ্ছা, বলেন তো, এই যে 2 মার্চ, হ্যাঁ, এই যে জাতীয় জাতীয় পতাকা দিবস 2 মার্চ কেন, বা জাতীয় পতাকা দিবসের সাথে একজন ব্যক্তির নাম জড়িত,
বলেন তো তার নাম কি? একটু বলেন তো, কমেন্ট করে জানান তো। এই 2 মার্চ তারিখের সাথেও তার একটা মিল আছে, 2 মার্চ একটা মিল আছে, বলেন তো। জাতীয় পতাকা দিবস, ভেরি গুড। আচ্ছা, তো 2 মার্চ, হ্যাঁ, তো জাতীয় পতাকা দিবস 2 মার্চ, এটার সাথে একজন ব্যক্তির নাম জড়িত। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন রব, বা আমি সংক্ষেপে লিখছি রব। কেন? কারণ দেখেন তারিখটা কত, তারিখটা হচ্ছে 2, এবং এখানে তার নামও আমি লিখছি কি, 2টা অক্ষরে। তো এইভাবে আপনারা মনে রাখতে পারেন যে আসম আব্দুর রব জাতীয় পতাকা উত্তোলন করেন। আসম আব্দুর রব। একজন লিখছেন কামরুল হাসান। না, কামরুল হাসান জাতীয় পতাকার যে পরিমার্জনটা করেন, ঠিক আছে, আপনাকে যদি বলে জাতীয় পতাকার পরিমার্জিত রূপ, ঠিক আছে, আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে আরেকটা প্রশ্ন হইতে পারে এরকম, যে জাতীয় পতাকার পরিমার্জিত ডিজাইন বা পরিমার্জিত রূপ কে দান করেন? আমাদের এই যে জাতীয় পতাকা, এই জাতীয় পতাকার পরিমার্জিত রূপ কে দান করেন? কামরুল হাসান। ঠিক আছে, ওকে। আর যদি বলে যে জাতীয় পতাকার নকশাকারকে, যদি আপনাকে বলে জাতীয় পতাকার নকশাকারকে, জাতীয় পতাকার নকশাকারকে, তাহলে কি হবে অ্যান্সার বলেন তো? শিবনারায়ণ দাস। মনে আছে? শিবনারায়ণ দাস। শিবনারায়ণ দাস। ঠিক আছে, দেখেন এক ক্লাসে আমরা অনেক কিছু জেনে গেলাম, তাই না? এক ক্লাসে আমরা অনেক কিছু জেনে যাচ্ছি, একটা প্রশ্ন থেকে অনেক কিছু জেনে যাচ্ছি। দেখেন তো ক্লাসের লিঙ্কটা একটু দেখেন, কানেকশনটা দেখেন। আমরা আসলে ছিলাম কই? আমরা ছিলাম যে কত তারিখে জয় বাংলাকে কি করা হয়, জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয়। কত তারিখে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয়? 2 মার্চ 2022। তাহলে এই যে 2 মার্চ 2022 তারিখে যে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয়, 2 মার্চ 2022কে জয় মানে জয় বাংলা স্লোগানকে যে জাতীয় স্লোগান হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয় 2 মার্চ 2022, এই 2 মার্চ তারিখটা আমি এখান থেকে পিক করছি। পিক করে কি বললাম? পিক করে বললাম হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা দিবস হচ্ছে ওই 2 মার্চ তারিখেই। এবং এই যে 2 মার্চ আমাদের জাতীয় পতাকা কে উত্তোলন করেন? আসম আব্দুর রব। আমি মনে রাখার জন্য আপনাকে বলছি যে পতাকার দিবস হচ্ছে 2 মার্চ, মানে 2, ওখান থেকে আবার এই যে রব, এখানে রব লিখতেও কয়টা অক্ষর লাগতেছে? 2টা অক্ষর। আপনি এভাবে চাইলে মনে রাখতে পারেন। জাতীয় পতাকা দিবস বা এই যে পতাকা থেকে আরো 2টা প্রশ্ন আসে যে আধুনিক রূপকার বা ডিজাইনার কে? কামরুল হাসান। আর নকশাকার বা আদি যে রূপটা ছিল, অর্থাৎ আমাদের বাংলাদেশের মানচিত্র ছিল জাতীয় পতাকার মধ্যে, সেই মানচিত্রের নকশাকার কে ছিলেন? শিবনারায়ণ দাস। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। দেখেন, আচ্ছা, আমরা যদি রিসেন্ট কিছু প্রশ্ন দেখি, যেমন আমরা যদি একটু ব্যাংকের দিকে ফোকাস করি, ব্যাংকের রিটেন পরীক্ষায় আপনি দেখবেন যে সাধারণ জ্ঞান সেকশন, মানে সাধারণ জ্ঞান বা জিকের যে পোর্শনটা আছে, সেখানে এরকম ইংরেজিতে প্রশ্ন হয় ডেফিনেটলি, এবং কোনো অপশন ছাড়া আপনাকে এরকম একটা প্রশ্ন ছুড়ে দেয়। ঠিক আছে, তো আপনাকে আমি এরকম একটা প্রশ্ন দিচ্ছি যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ 12 মে 2018 ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, রাইট? আমি আপনাকে বলছি, অর্থাৎ আমি যদি বাংলা করি, যে বাংলাদেশের ইতিহাসে এই 12 মে 2018 এর আসলে তাৎপর্য কি? ঠিক আছে, এর তাৎপর্য কি? 12 মে 2018 এর তাৎপর্য কি? আচ্ছা, তো 12 মে 2018 বাংলাদেশের ইতিহাসে 12 মে 2018 এর তাৎপর্য কি? ঠিক আছে, কেউ কি অ্যান্সার করতে পারবেন? একটু বলেন তো দেখি, কেউ অ্যান্সার করতে পারবেন কিনা? আচ্ছা, কার কি অবস্থা? আমরা কি ক্লাস বুঝতেছি? একটু জানান, আমরা কি সবাই আছি ক্লাসে? একটু একটু কমেন্ট করেন তো দেখি আপনারা ক্লাস বুঝতেছি কিনা। একটু দেখ কার কি অবস্থা, সবাই একটু কমেন্ট করে জানান আমাকে কি অবস্থা। নাকি আজকে সবার একটু আড়মোড়া, একটু মানে জড়তা চলে আসছে, কারণ বাইরে একটু ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা। সবাই কি ঘুমাচ্ছি নাকি? আচ্ছা, আচ্ছা, একজন অ্যান্সার দিছে যে 12 মে 2018। হ্যাঁ, 12 মে 2018 আহ বলছে স্যাটেলাইট 1 উৎক্ষেপণ। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু চলে যাই 12 মে 2018, এটা আসলে সিগনিফিকেন্সটা কি? এই 12 মে 2018 তারিখে হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয়। ঠিক আছে, তো আমরা প্রশ্নে চলে যাই, চলেন প্রশ্নে চলে যাই। একটু আগে আমি যে প্রশ্নটা দিছি,
সেই প্রশ্নটারই হচ্ছে একটা ভার্সন। দেখেন খাদ্য অধিদপ্তরে আসা প্রশ্ন, আমরা খাদ্য অধিদপ্তরে কিন্তু আমরা জানি যে খাদ্য অধিদপ্তরে বেশ কয়েক লাখ পরীক্ষার্থী মানে হয়তো খুব অল্প দিনের মধ্যেই পরীক্ষায় অবতীর্ণ হবেন। তো খাদ্য অধিদপ্তরের একটা প্রশ্ন আমরা একটু সলভ করি যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কবে উৎক্ষেপণ করা হয়, বা আহ কত কত তারিখে, 2018 সালের কত তারিখে উৎক্ষেপণ করা হয়। ঠিক আছে, এইটা একটু কেটে দিই। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় 2018 সালের কত তারিখে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি আমরা অলরেডি বুঝে গেছি। অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে 12ই মে। ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে 12ই মে। আমরা এই তারিখটা একটু মনে রাখবো যে 2018 সালের 12ই মে, বেসিক্যালি 11 মে, বাট বাংলাদেশ সময়ে যদি আমরা হিসাব করি তাহলে অ্যান্সারটা হচ্ছে 12 মে। ঠিক আছে, আচ্ছা, ওকে। হ্যাঁ, একটু আমার সাথে আজকে কমেন্ট করেন। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করেন, কমেন্টে অ্যান্সারটা জানান। এবং অবশ্যই আমি গত ক্লাসে যেটা বলছি যে যখন ক্লাস করবেন, ক্লাসে মানে জাস্ট চেয়ে থাকবেন না, খাতা কলম নিয়ে বসবেন। ঠিক আছে, এবং ক্লাস শেষে দেখবেন যে আসলে কয়টা হয়েছে, নিজেই নিজেকে মার্কিং করবেন, জাজ করবেন। ঠিক আছে, আর গতকাল যেমন একজন বলছে যে গোটা ক্লাস সে নোট করছে, তার 3 পেজের নোট হয়েছে। তা আপনি জাস্ট আমার সাথে, যেমন আজকে আমরা 4 নাম্বার ক্লাস করতেছি, আপনি আমার সাথে যদি প্রতিটা দিন এভাবে ক্লাস করেন, বা আমরা যে কয়টা লেকচার, আমাদের যে লেকচার সিরিজ আমি নিচ্ছি, এই সিরিজে এই যে প্রতিদিন যে আসতেছি, এটাকেই আমি আসলে লেকচার সিরিজ বলতেছি। তো অলরেডি আমাদের আজকে 4 নাম্বার ক্লাস, এইভাবে যদি আমরা 20টা 30টাও ক্লাস নেই, আপনি দেখবেন যে এরপরে আসলে মোটামুটি জিকেতে আপনি অনেক বেশি কনফিডেন্স পাবেন। ঠিক আছে, সো আমরা একটু তাহলে মনে রাখি যে 12ই মে 2018, হ্যাঁ 12ই মে 2018 আসলে কি হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এখন এইখানে অন্য যে অপশনগুলো আছে, এই অপশনগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ট্রাস্ট মি, আমার সাথে থাকেন। অন্য যে অপশনগুলো আছে, এই অন্য অপশনগুলো দেখেন, 23শে জুন, 28 অক্টোবর, 28 ডিসেম্বর, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। বাট এখন আমি এই প্রশ্নে আলোচনা করতেছি না, এই অপশনগুলো আমি ইচ্ছা করে দিছি যেন আসলে পরে কথা বলতে পারি। তো যখন আমরা ওই প্রশ্নগুলোতে যাব তখন আলোচনা করব। 23 জুন খুবই ইম্পর্টেন্ট, 28 অক্টোবর, 28 ডিসেম্বর আমাদের আসলে বাংলাদেশে বর্তমানে যে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, সেই ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলোর সাথে এই তারিখগুলো ইম্পর্টেন্ট, এই তারিখগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো চলেন আমরা একটু আরেকবার মাথায় নেই, 23শে জুন, 28 অক্টোবর, 28 ডিসেম্বর, আমরা পরে এগুলা রিপিট করতেছি। ওকে, নেক্সট প্রশ্নে যাই। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বহনকারী রকেটের নাম কি? দেখেন কই আসছে, পরিবেশ ও বন মন্ত্রণালয়ে। ঠিক আছে, পরিবেশ ও বন মন্ত্রণালয়ে আসছে এবং কোনো অপশন ছিল না, এক কথায় উত্তর দাও, বা মানে লিখিত পরীক্ষার একটা প্রশ্ন ছিল এরকম। So আপনাকে আর কি জাস্ট অ্যান্সারটা লিখতে হবে, কোনো অপশন নাই। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বহনকারী রকেটের নাম কি? কে বলতে পারবেন? কে বলতে পারবেন ঝটপট ধুমধাম অ্যান্সার করেন। রকেটের নামটা কি? আমরা সবাই জানি ফ্যালকন 9, তাই না? রকেটের নাম কি? ফ্যালকন 9। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বহনকারী রকেটের নাম কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বহনকারী রকেটের নাম ফ্যালকন 9। ঠিক আছে, তো বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বহনকারী রকেটের নাম ফ্যালকন 9, এবং এখান থেকে আরো প্রশ্ন আসতে পারে যে কোথা থেকে উৎক্ষেপণটা করা হয়। তো আপনি মনে রাখবেন, উৎক্ষেপণ করা হয় কেনেডি স্পেস সেন্টার থেকে। ঠিক আছে, এইটা আমরা মনে রাখবো। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 রিলেটেড যত ইনফরমেশন আছে সেটা আপনি একটু মনে রাখবেন। প্রথমটা কি বললাম, যে যদি আপনাকে বলে রকেটের নাম কি, ঠিক আছে, আপনাকে যদি বলে রকেটের নাম কি, তাহলে অ্যান্সার কি হবে? রকেটের নাম হচ্ছে ফ্যালকন 9। ওকে, যদি বলে কোথা থেকে উৎক্ষেপণ করা হয়, তাহলে অ্যান্সার হবে কেনেডি স্পেস সেন্টার। কেনেডি স্পেস সেন্টার। ওকে, আচ্ছা। এবং এই যে রকেট যে উৎক্ষেপণ করলাম, এইটার ঠিকাদারি প্রতিষ্ঠান কে ছিল? আমরা যদি একটু ইয়া করি তাহলে সেটা হচ্ছে স্পেস এক্স। এবং এই যে স্পেস এক্স, এই প্রতিষ্ঠানটা কার? আমরা জানি ইলন মাস্কের। ঠিক আছে, তাহলে এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 যে আমরা উৎক্ষেপণ করলাম, এই ঘটনার সাথে জড়িত প্রতিষ্ঠান, ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল হচ্ছে স্পেস এক্স, এবং এই স্পেস এক্স এর ওনারশিপ কার? ইলন মাস্কের। ওকে, ঠিক আছে। আর তাহলে আমরা পরের প্রশ্নে যাই। ওকে, চলেন। আমরা ক্লাসের শুরুতেই বলছি যে আজকের ক্লাসটা আমরা সাজাইছি বিভিন্ন দিবস বা তারিখ এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন নিয়ে। তো পরের প্রশ্নটা দেখেন, শহীদ রাসেলের জন্ম তারিখ কোনটি? ওই যে আমরা খাদ্য অধিদপ্তরের একটা প্রশ্ন সলভ করতেছি, হ্যাঁ, যেহেতু এটা নিয়ে এখন খুব ক্রেজ চলতেছে খাদ্য অধিদপ্তর, আমরা আরেকটা প্রশ্ন পাইলাম যেখানে দিবস নিয়ে কথা বলা আছে। শহীদ রাসেলের জন্ম তারিখ কোনটি? তো শহীদ রাসেলের জন্ম তারিখ, এইটা আমরা সবাই জানি, বলে ফেলেন, ঝটপট বলে ফেলেন। হুম, শহীদ রাসেলের জন্ম তারিখ কত? অপশনগুলো দেখি, 18 অক্টোবর, 17 অক্টোবর, 17 অক্টোবর, 18 অক্টোবর।
আচ্ছা, আমরা সবাই জানি যে শহীদ রাসেল বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছোট ছেলে শেখ রাসেল, তার জন্মদিন হচ্ছে 18 অক্টোবর, তার তার তো জন্ম তারিখ হচ্ছে 18 অক্টোবর। তো এর মানে 17 অক্টোবর, এই দুটো অপশন হওয়ার কোনো সুযোগ নেই। আমরা এটা মোটামুটি ছোটবেলা থেকেই এই দিবসটার সাথে পরিচিত, বা তার জন্ম তারিখটার সাথে পরিচিত স্পেসিফিক একটা কারণে, সেটা হচ্ছে 18 অক্টোবর। সাল কোনটা এইখানে আমাদের ভেজাল লাগে লাগে। আমরা মনে রাখবো তার জন্মসাল হচ্ছে 1964। ঠিক আছে, আমরা মনে রাখবো যে শেখ রাসেলের জন্ম তারিখ হচ্ছে 18 অক্টোবর 1964। ঠিক আছে, শেখ রাসেলের জন্ম তারিখ হচ্ছে 18 অক্টোবর 1964। এখন এই যে শেখ রাসেলের জন্ম তারিখ 18 অক্টোবর 1964, এই সামনে অনেক মজার জিনিস আসতেছে এই শেখ রাসেলের সাথে জড়িয়ে অনেক মজার মজার প্রশ্ন আসতেছে। দেখেন, প্রশ্ন আসতে পারে যে শহীদ রাসেল দিবস কবে পালন করা হয়। ঠিক আছে, খুব ইজি অ্যান্সার কি হবে বলেন, বুদ্ধি করে বলেন। অ্যান্সার কি? 18 অক্টোবর। আমরা একটু আগেই দেখছি, তাই না? 18 অক্টোবর শহীদ রাসেল দিবস কবে পালন করা হয়, এটাও একটা রিটেনে একটা প্রশ্ন আসছিল, এটা উল্লেখ করা নাই। তো 18 অক্টোবর হচ্ছে শহীদ রাসেল দিবস। অর্থাৎ দেখেন, খাদ্য অধিদপ্তরে যে প্রশ্ন আসছে যে শহীদ রাসেলের জন্ম তারিখ কবে, ওইটাই কিন্তু আসলে কি শহীদ রাসেল দিবস। তো আপনি একটা প্রশ্ন জানলে কিন্তু আসলে যেভাবেই আসুক না কেন আপনি অ্যান্সার করতে পারবেন। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই, 12 নম্বর প্রশ্নে। দেখেন, মজার প্রশ্ন। এই প্রশ্ন একটু বুদ্ধি করে সবাই অ্যান্সার দেন, আমরা শেখ রাসেল নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, তাহলে এবার একটু বুদ্ধি করে আমাকে অ্যান্সার দেন তো, এই প্রশ্নটার একটু অ্যান্সার দেন তো, যে পদ্মা সেতুর নিরাপত্তা জোরদার করতে স্থাপিত সেনানিবাসের নাম কি? একটু সবাই অ্যান্সার করেন। পদ্মা সেতুর নিরাপত্তা জোরদার করতে স্থাপিত সেনানিবাসের নাম কি? একটু সবাই ঝটপট ঝটপট বলেন। পদ্মা সেতুর নিরাপত্তা জোরদার করতে স্থাপিত সেনানিবাসের নাম কি? কি মনে হচ্ছে কি হবে? জোস। আহ প্রক্সিমা, উনি আনসার করছেন সবার আগে, যদি আমি ভুল না করে থাকি। জোস। কি নাম? দেখেন, কেন আমি এই প্রশ্নগুলা কানেক্টিভিটি এখানে আনাইলাম, কারণ আমরা শেখ রাসেল নিয়ে কথা বলতেছিলাম। এর মধ্যে শেখ রাসেল সেনানিবাস এর ব্যাপারটাও জেনে গেলাম, কারণ পদ্মা সেতুর নিরাপত্তা জোরদার করার জন্য পদ্মা সেতুর সংলগ্ন জায়গায়, অর্থাৎ মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর, এই দুইটা জায়গায়, এই দুই জেলা সংলগ্ন জায়গায় একটা সেনানিবাস গঠন করা হয়, এবং বাংলাদেশ সেনাবাহিনী তার নামকরণ করেন শেখ রাসেল সেনানিবাস। ঠিক আছে, বাংলাদেশ সেনাবাহিনী তার নামকরণ করেন কি? শেখ রাসেল সেনানিবাস। ঠিক আছে, তাহলে সেনানিবাসটার নাম কি, স্থাপিত সেনানিবাসটার নাম কি? শেখ রাসেল সেনানিবাস। ঠিক আছে, ওকে। শেখ রাসেল সেনানিবাস, তাহলে পদ্মা সেতুর নিরাপত্তা জোরদার করতে যে স্থাপিত সেনানিবাস, সেটার নাম হচ্ছে শেখ রাসেল সেনানিবাস। ঠিক আছে, তাহলে দেখেন, আমরা শেখ রাসেল নিয়ে কথা বলা শুরু করছি। বেসিক্যালি আমার কি ক্লাসটা শুরু হয়েছে কিভাবে? দিবস, তারিখ, এগুলা নিয়ে। ঠিক আছে, তাহলে প্যাটার্নটা দেখেন, আমরা তারিখে ছিলাম, সেই তারিখ থেকে শেখ রাসেল এর জন্ম তারিখ জানলাম, এবং সেখান থেকে আমরা একটা দিবস শিখলাম। দিবস থেকে সেখানে আবার দেখেন কোথায় চলে আসছি, পদ্মা সেতুর কনসেপ্টে চলে আসছি, যে পদ্মা সেতুর নিরাপত্তা জোরদার করতে কোন মানে সেনানিবাস তৈরি হয়েছে। তো শেখ রাসেল সেনানিবাস। ঠিক আছে, আরো মজার জিনিস আসতেছে, দেখেন। এবার দেখেন, শেখ রাসেল সেনানিবাস কোথায় অবস্থিত, একটু বুদ্ধি করে অ্যান্সার দেন, অপশনগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। আমি অলরেডি একটু আগে বলছি শেখ রাসেল সেনানিবাস কোথায় অবস্থিত, প্রশ্ন আসতে পারে শেখ রাসেল সেনানিবাস কোথায় অবস্থিত। বলেন তো, শেখ রাসেল সেনানিবাসটা আসলে কি জন্য স্থাপন করা হয়েছে? পদ্মা সেতুর নিরাপত্তা জোরদার করার জন্য। ঠিক আছে, শেখ রাসেল সেনানিবাস কি জন্য তৈরি করা হয়েছে? পদ্মা সেতুর নিরাপত্তা জোরদার করার জন্য। আমরা কি জানি যে পদ্মা সেতু আসলে বাংলাদেশের কোন মানে কোথায় অবস্থিত? জামালপুর, মাদারীপুর, ফরিদপুর, এইগুলার একটাও তো অপশন না। আমরা সবাই জানি পদ্মা সেতু আসলে কোথায় অবস্থান করতেছে, মুন্সিগঞ্জের সাথে শরীয়তপুর, আর শরীয়তপুরের সাথে কার, তেরোর। আচ্ছা, হাসিব অ্যান্সার করছেন, ইমু সুলতান অ্যান্সার করছেন, প্রক্সিমা অ্যান্সার করছেন, ভেরি গুড। রাজীব অ্যান্সার করছেন, জোস। আচ্ছা আচ্ছা, ওকে। না, এই আচ্ছা দেখেন, যদি আমি বলতাম পদ্মা সেতুর কথা, তাইলে আমি এখানে শরীয়তপুর আর মাদারীপুরের একটা মারামারি করাইতে পারতাম, বাট আমাকে বলছে শেখ রাসেল সেনানিবাস কোথায় অবস্থিত। শেখ রাসেল সেনানিবাস কিন্তু শরীয়তপুরে অবস্থিত, মাদারীপুর অংশে যায় নাই। শেখ রাসেল সেনানিবাসটা কোথায় অবস্থিত? শরীয়তপুরে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, জোস। ভেরি গুড, ভেরি গুড। ওকে। হুম। ঠিক আছে, আচ্ছা। এখানে যদি মুন্সিগঞ্জ অপশন থাকতো তখন কিন্তু আমরা মুন্সিগঞ্জ শরীয়তপুর দুইটাই দিতাম, বাট এখানে অপশন আছে কি শরীয়তপুর, এখানে কিন্তু মুন্সিগঞ্জ নাই। ঠিক আছে, তো মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর দুইটা জায়গা জুড়েই কিন্তু আমার শেখ রাসেল সেনানিবাস অবস্থিত, বাট এখানে কোথাও মুন্সিগঞ্জ নাই। হ্যাঁ, তো এখানে মুন্সিগঞ্জ বলার কোনো দরকার নাই। আচ্ছা,
এবার আমাকে বলেন পদ্মা সেতুর উদ্বোধন হয় কত তারিখে? ঠিক আছে, পদ্মা সেতু নিয়ে কথা বলতেছি। দেখেন প্যাটার্নটা বুঝছেন তো? আমরা প্রথমে ছিলাম কি দিবসে। তো দিবস, শেখ রাসেল দিবস, সেখান থেকে শেখ রাসেলের জন্মদিনটা আমরা বুঝে গেলাম। এবং শেখ রাসেল দিবস থেকে আমরা তখন জানলাম যে আচ্ছা শেখ রাসেল নিয়ে আর কি হইতেছে আশেপাশে। শেখ রাসেল দিবস থেকে আমরা জানলাম শেখ রাসেল সেনানিবাস আছে কিসের জন্য? পদ্মা সেতু নিরাপত্তা জোরদার করার জন্য। পদ্মা সেতুও কিন্তু একটা রিসেন্ট ইভেন্ট, একটা রিসেন্ট ফেনোমেনা বাংলাদেশের হিস্ট্রিতে। সেখান থেকে আমরা পদ্মা সেতুতে চলে আসলাম কি, যে পদ্মা সেতু উদ্বোধন হয় কত তারিখে। তাহলে দেখেন প্রত্যেকটা টপিক কিন্তু একটা একটার সাথে ইন্টারলিঙ্কড। ঠিক আছে, তাহলে পদ্মা সেতুর উদ্বোধন কত তারিখে হয় একটু বুদ্ধি করে বলি তো, পদ্মা সেতুর উদ্বোধন কত তারিখে হয়? দেখেন এই যে সেই তারিখগুলো আমি আবার দিছি, একটু আগে বলছিলাম কিন্তু যে তারিখগুলো নিয়ে আমি পরে আবার আলোচনা করব। 25শে জুন, ভেরি গুড, 25শে জুন। হ্যাঁ, আমি ইচ্ছা করে এখানে সাল দেই নাই। ঠিক আছে, পদ্মা সেতুর উদ্বোধন হয় কত তারিখে? 25শে জুন। একটু দয়া করে আমাকে বলেন কত সাল। আচ্ছা, অলরেডি আনসার দিয়ে ফেলছে হাসিব, থ্যাংক ইউ। 2022 সালের 25শে জুন। ঠিক আছে, 2022 সালের 25শে জুন। ওকে, এখন বাকি যে তারিখগুলো আছে সেগুলোর কাজ কি? বাকি যে তারিখগুলো আছে সেটার কাজ কি আমাকে একটু বলেন তো। 25 জুন 2022, ভেরি গুড। হ্যাঁ, অনেকে অ্যান্সার করছেন, থ্যাংক ইউ। হুম, ওকে। তো পদ্মা সেতুর উদ্বোধন করা হয় 25শে জুন 2022 তারিখে, ভেরি গুড। হ্যাঁ, 2022, থ্যাংক ইউ। এখন কথা হইতেছে বাকি যে তারিখগুলো আছে সেই তারিখগুলোর কাজ কি আসলে? বাকি যে তারিখগুলো আছে দেখেন, এখানে আমরা অ্যাডিশনালি যে কিছু তারিখ দিছি, আপনাকে যদি বলে 28 ডিসেম্বরের কথা, বলেন তো এই 28 ডিসেম্বর, 28 ডিসেম্বর এই আহ আচ্ছা, ভেরি গুড। এখানে আহ, আচ্ছা, ওকে, হুম, ঠিক আছে। তাহলে 28 ডিসেম্বরের সাথে আসলে মেট্রো রেল, ভেরি গুড, ভেরি গুড, জোস। 28 ডিসেম্বরের সাথে কার যোগ সাজস আছে? মেট্রো রেল, ভেরি গুড। আচ্ছা, আপনারা খুব চমৎকার একটা কাজ করতেছেন, 23 জুনের সাথে অনেক কিছু অ্যাড করছেন আর কি। 23 জুন, একজন বলছেন 6 দফা, একজন বলছেন পলাশির যুদ্ধ, জোস, জোস। আচ্ছা, তাহলে আমি যদি একটু আলাদাভাবে 23 জুনের কথা বলি, দেখেন 23 জুন, ঠিক আছে, আমি একটু পিছনে যাই। কেন পিছনে যাই? আমরা যেহেতু কিছু ইনফ্রাস্ট্রাকচারের কথা বলতেছি, এখানে আসলে কিসের কথা বলছি? পদ্মা সেতুর কথা বলছি। ঠিক আছে, বলেন তো পদ্মা সেতুর আগে বাংলাদেশের বৃহত্তম সেতু কোনটা ছিল? ইয়েস, এক্স্যাক্টলি, যমুনা সেতু। তাহলে আমরা যদি যমুনা সেতুতে যাই, 23শে জুন 1998, এই এই যে 1998 সালের 23শে জুন হচ্ছে যমুনা সেতু উদ্বোধন করা হয়। ঠিক আছে, এবং যমুনা সেতুর দৈর্ঘ্য যদি আপনি একটু খেয়াল করেন সেটা হচ্ছে 4.98 কিলোমিটার। ঠিক আছে, আমরা জানি পদ্মা সেতু কিন্তু 6 কিলোমিটারের উপরে, এটা আমরা পরে আলোচনা করতেছি। তো যমুনা সেতু হচ্ছে, পদ্মা সেতু হওয়ার আগে আমরা আসলে যমুনা সেতুকে মোটামুটি বৃহত্তম সেতু বলতাম, যমুনা সেতু বা যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু। তো 23শে জুন 1998 যমুনা সেতু উদ্বোধন করা হয়। এবং একই সাথে আমরা এই 23শে জুনের আরেকটা সিগনিফিকেন্স আছে, সেটা হচ্ছে ওই যে আমরা জানি যে পলাশির যুদ্ধ। ঠিক আছে, 23শে জুন কি হয়? পলাশির যুদ্ধ সংঘটিত হয়। ঠিক আছে, আবার 23শে জুনের সাথে আরেকটা ঘটনা আছে যেটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, যে 6 দফা, মনে আছে? 23শে জুন কি হয়? 6 দফা। ঠিক আছে, 6 দফা উত্থাপন করা হয়। ঠিক আছে, ওকে। তাহলে এই যে দেখেন 23 জুন নিয়ে আমরা কিন্তু ডিটেলস জেনে গেলাম, 23 জুন নিয়ে আমরা কিন্তু ডিটেলস জেনে গেলাম। হ্যাঁ, আর কি কি এখানে অপশন ছিল দেখেন তো, আর কি কি অপশন ছিল? 28 অক্টোবর। ঠিক আছে, 28 অক্টোবর 2023 এর কথা যদি আপনি বলেন, তাহলে এই সময় কিন্তু কি হয়? ওই যে বঙ্গবন্ধু টানেল কর্ণফুলীতে সেটা উদ্বোধন করা হয়। ঠিক আছে, 28 অক্টোবর 2023 বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয়। হ্যাঁ, ভেরি গুড, হাসিব অ্যান্সার দিছেন, জোস, ভেরি গুড। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আমরা এবার তাহলে পরের প্রশ্নে চলে যাই। ঠিক আছে, পরের প্রশ্নে যাই, দেখি পরের প্রশ্নে কি বলছে। ওকে, এবার দেখেন ওই যে পদ্মা সেতুর কথা বলছে, পদ্মা সেতুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমরা একটু আগে দেখলাম যে যমুনা সেতুর দৈর্ঘ্য 4.98 কিলোমিটার ছিল, এবং আমি বলছি যে পদ্মা সেতু দৈর্ঘ্যে বড়, যমুনা সেতুর থেকে বড়, এবং সেটা কত আমরা সবাই জানি, 6.15 কিলোমিটার। ঠিক আছে,
এগুলা কিছু কমন ইনফরমেশন আপনার জানতেই হবে, ঠিক আছে? এগুলো জানতেই হবে, কারণ এগুলো আপনি যখনই বাংলাদেশের বাংলাদেশ বিষয়ে বলি বা যে কোনো জায়গায় এই ধরনের রিটার্ন যখন আপনি অ্যাপেয়ার করবেন, তখন এই ইনফরমেশন গুলো যত ইন ডিটেলস দিবেন তত আপনার জন্য গুরুত্ব, মানে তত কিন্তু নাম্বার ওইভাবেই বাড়বে, অ্যাকর্ডিংলি বেড়ে যাবে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই, সময় এখানে আর বেশি কালক্ষেপণ না করি। পদ্মা সেতুর স্প্যান সংখ্যা, এটাও আমরা সবাই জানি 41টি, রাইট? পদ্মা সেতুর স্প্যান সংখ্যা হচ্ছে 41টি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, দেখেন, তুলা উন্নয়ন বোর্ড 2024, তুলা উন্নয়ন বোর্ড 2024 পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? এটা আমরা অলরেডি আলোচনা করছি, হ্যাঁ, এটা আপনারা অলরেডি বলতেছিলেন। তো একটু অ্যান্সার করেন তো সবাই, একটু দেখি পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে। সবাই সবাই একটু বলেন, পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? এটা একটু অ্যান্সার করেন সবাই। আচ্ছা, এটা আমরা অলরেডি মনে হয় একটু আগে আলোচনা করছি, রাইট? আচ্ছা, হ্যাঁ, আমি অনেকগুলা, আচ্ছা, এইটা সবাই মোটামুটি রাইট অ্যান্সার করতেছেন। আমরা একটু আগে যে একটা প্রশ্ন সলভ করলাম সেইখানে কিন্তু এটা নিয়ে আলোচনা করছি, তাই না? এই যে এইখানে কিন্তু আমরা জেনে গেছি শেখ রাসেল সেনানিবাসটা আসলে কিসের জন্য তৈরি করা হয়েছিল। আমরা বুঝলাম যে পদ্মা সেতুর কাছাকাছি, অর্থাৎ পদ্মা সেতুর নিরাপত্তা জোরদার করার জন্য শেখ রাসেল সেনানিবাসটা গঠন, মানে তৈরি করা হয় বা স্থাপন করা হয়, এবং এই পদ্মা সেতুর আসলে কাদেরকে কাদেরকে কানেক্ট করতেছিল সেটাও কিন্তু আমরা জেনেছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নটা স্কিপ করি, কারণ একই প্রশ্ন রিপিট হয়ে গেল এখানে। আর আমরা আসলে তুলা উন্নয়ন বোর্ডের প্রশ্ন, হ্যাঁ, সো ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আমি একটু দেখবো। ওকে, দেখেন, আহ, এই প্রশ্নটা আসলে কোথায় আসছে ঠিক এক্সাক্ট আমার মনে নাই, বাট প্রশ্নটা এইভাবে আসছিল যে পদ্মা সেতুর কাছাকাছি অবস্থিত সেনানিবাস কোনটি। তো এটা অলরেডি কিন্তু আমরা জেনে গেছি, রাইট? তো অ্যান্সারটা কি? শেখ রাসেল সেনানিবাস, ঠিক আছে? এটা কিন্তু অলরেডি আমরা অ্যান্সার করছি। অ্যান্সার কি হবে? শেখ রাসেল সেনানিবাস, ঠিক আছে? অ্যান্সার কি? শেখ রাসেল সেনানিবাস। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আপনাকে যদি বলে যে যমুনা সেনানিবাস কোন সেতুর কাছাকাছি অবস্থিত, একটু বুদ্ধি করে অ্যান্সার দেন তো, যে যমুনা সেনানিবাস কোন, যমুনা সেনানিবাস এটা কোন সেতুর কাছাকাছি অবস্থিত? একটু বুদ্ধি করে অ্যান্সার দেন, যমুনা সেনানিবাস কোন সেতুর কাছাকাছি অবস্থিত? যদি শেখ রাসেল সেনানিবাস পদ্মা সেতুর কাছাকাছি অবস্থিত হয়, হ্যাঁ, তাহলে যমুনা সেনানিবাস কোন সেতুর কাছাকাছি অবস্থিত? ইচ্ছা করেই আমি প্রশ্নটা এইভাবে একটা জায়গায় রাখছি যেন আপনি অ্যান্সার করতে পারেন। অ্যান্সার কি হবে? কোন সেতু? যমুনা সেতু, ঠিক আছে? অ্যান্সার কি? যমুনা সেতু, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, দেখেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সামরিক বাহিনীর একজন মহিলা ডাক্তার ছিলেন। আচ্ছা, এই প্রশ্নটা এখানে কেন আনছি, আপনার প্রশ্ন হতে পারে যে এই প্রশ্নটা কেন আনছি। দেখেন, ওই যে সেনানিবাস নিয়ে কথা বলতেছি না, সেনানিবাস বা ক্যান্টনমেন্ট নিয়ে কথা বলতেছি, তো ক্যান্টনমেন্ট এর বাংলা হচ্ছে সেনানিবাস, মানে কি? এটার মানে হচ্ছে যে সেনাবাহিনী বা আহ, প্রতিরক্ষা যে বিভাগ আছে, অর্থাৎ ডিফেন্সের যারা যারা অফিসার আছেন, অর্থাৎ এয়ারফোর্স, নেভি বা হচ্ছে আর্মি পার্সোনাল যারা আছেন, তাদের যে আবাসস্থল সেটাকেই তো আমরা সেনানিবাস বলি। তো যেহেতু আমরা ওই সেনাবাহিনী বা সামরিক বাহিনী নিয়ে কথা বলতেছিলাম, তো সেই জন্যই সামরিক বাহিনীর একটা এখানে নোট নিয়ে আসলাম যে আসলে সামরিক বাহিনীর একজন মহিলা ডাক্তার ছিলেন যিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধে আসলে অংশ নেন। তো তার নাম কি? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমন একটা প্রশ্ন। তো এটা আমরা অলরেডি অনেকে অ্যান্সার করে ফেলতেছি, অলরেডি আমরা অ্যান্সার করছি, ভেরি গুড। তো মহিলা ডাক্তার ছিলেন আমরা কিন্তু বলছি, এর মানে আমরা যদি খেয়াল করি তার নাম হচ্ছে কি? ডাক্তার সিতারা বেগম। আচ্ছা, লেখাটা জড়াই যাইতেছে, সিতারা বেগম, ঠিক আছে? ওকে, এইটা আমরা মোটামুটি সবাই জানি। তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। আমরা নারীদের নিয়ে কথা বলতেছি, নারীদের নিয়ে কথা বলতেছি, তাহলে নারীর ক্ষমতায়ন নিয়ে আরেকটু কথা বলি, নারীদের সমাজে বা আমাদের মুক্তিযুদ্ধে অবদান নিয়ে আরেকটু কথা বলি, তুলা উন্নয়ন বোর্ডের প্রশ্নও সমাধান করি, ঠিক আছে? চলেন। ওকে, স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধার নাম কি? স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধার নাম কি? আচ্ছা, বলেন তো যে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য আমরা আমাদের কয়জন নারী আহ,
আসলে বীর প্রতীক খেতাব পান কয়জন? এখানে একটা ইয়া আছে যে সবাই বলে 2 জন, কেউ কেউ মতান্তরে 3 জন বলে, বাট আমরা যদি একটু খেয়াল করি যে আসলে গ্যাজেটভুক্ত মানে গ্যাজেটেড হইছে এইরকম আসলে বীর প্রতীক 2 জন। ঠিক আছে, স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য আমাদের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কয়জন? 2 জন। এদের মধ্যে একজনের নাম আমরা একটু আগে আলোচনা করছি যে ডাক্তার সিতারা বেগম। ঠিক আছে, আরেকজনকে আরেকজন হচ্ছেন তারামন বিবি। ঠিক আছে, এই হলো আমাদের 2 জন। তো স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য যদি বলে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধাদের নাম লিখুন, তাহলে আপনি এই 2টা নাম লিখবেন, ডাক্তার সিতারা বেগম এবং আরেকজন হচ্ছে তারামন বিবি। আরেকটা যে নাম আমাদের মাথায় আসে কাকন বিবি, তাকে আসলে মুক্তিবেটি নামে আমরা আসলে অভিহিত করে থাকি, বাট তাকে বীর প্রতীক খেতাব এই বিষয়ে আসলে কোনো গ্যাজেট বা এই ধরনের কোনো আসলে আপডেট পাওয়া যায় নাই, সুতরাং আমরা এই 2টা নাম মনে রাখবো। ওকে, ঠিক আছে। তো এই যে আমরা নারীদের সাফল্য গাথা নিয়ে আলোচনা করতেছিলাম, তো এরই ধারাবাহিকতা আমরা খুব সম্প্রতি একটা যেই আমাদের বাংলাদেশ ইতিহাসে আরেকটা আহ, নতুন পালক যুক্ত হয়েছে, অর্থাৎ এপ্রিল 2024, একদম রিসেন্ট দুদকের প্রথম মানে দুদক অর্থাৎ অ্যান্টি কারাপশন কমিশন। আমরা কিন্তু গত ক্লাসে একটা প্রশ্ন সমাধান করেছিলাম যে আহ, সাংবিধানিক পদ, সাংবিধানিক প্রতিষ্ঠান নয় এমন একটা অর্গানাইজেশন কোনটা? তো ওখানে অনেকগুলো অপশন ছিল, পিএসসি ছিল, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ছিল, এবং সেখানে কিন্তু এই যে দুদক ছিল, অর্থাৎ অ্যান্টি কারাপশন দুর্নীতি দমন কমিশন বা অ্যান্টি কারাপশন কমিশন, এসিসি বলে সংক্ষেপে। তো আমরা যারা গত ক্লাসে ছিলাম তারা কিন্তু এটা মনে রাখছে যে এসিসি কিন্তু কি সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান না। তো এই যে এসিসি, তারা হচ্ছে এপ্রিল 2024-এ তাদের ইতিহাসে যে প্রথম মহিলা পরিচালক, প্রথম মহিলা মহাপরিচালক পান। তো তার নাম হচ্ছে শিরিন পারভিন। ঠিক আছে, আমরা একটু মনে রাখবো, আসতে পারে। হ্যাঁ, সে যেহেতু সামনে আমাদের অনেক পরীক্ষা আছে, হ্যাঁ প্রতি শুক্রবারেই মোটামুটি আমাদের পরীক্ষা থাকে, এই শুক্রবারেও মনে হয় ধান গবেষণা ইনস্টিটিউটে পরীক্ষা আছে। তো এই জিনিসগুলো রিসেন্ট যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, বলেন তো ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? একটু আমাকে প্রশ্নের অ্যান্সার দেন তো। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, BRRI। দেখেন আরেকটা প্রশ্ন পেয়ে গেলাম আমরা। BRRI, জিকের মজাই এইটা। ঠিক আছে, সব প্রত্যেকটা জিনিস একটা একটার সাথে ইন্টারলিঙ্ক। আপনি যদি ইন্টারলিঙ্কটা করে পড়েন তাহলে দেখবেন আসলে জিকের সিলেবাস এত বড় না এবং আপনার বোরিং লাগতেছে না, মুখস্থ অনেক কম করতে হইতেছে। ঠিক আছে, তাহলে যে BRRI ধান গবেষণা ইনস্টিটিউট, এটা আসলে কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে গাজীপুরে। অনেকেই অ্যান্সার করতেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, যেহেতু আমরা নারীর সাফল্য কথা বলতেছি, নারীদের আসলে আমাদের যে প্রাইম যে উইমেন আছে আমাদের সোসাইটিতে বা আমাদের কান্ট্রির কথা যদি বলি, একজনের কথা না বললেই না, তিনি হচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা। খাদ্য দপ্তরে 2021 সাল, যেহেতু ওই সময়কার একটা প্রশ্ন ছিল যে মাদার অফ হিউম্যানিটি কাকে বলে, এটা সহজ অ্যান্সার হচ্ছে শেখ হাসিনা। আমরা সবাই জানি যে মাদার অফ হিউম্যানিটি কাকে বলা হয়, আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন, আমরা ওই যে দেখছেন প্যাটার্নটা, বুঝছেন তো? প্যাটার্ন বুঝছেন তো? আমরা কিন্তু লিঙ্ক করে পড়তেছি, নারীদের রিলেটেড প্রশ্নগুলো সলভ করতেছি। কি করতেছি দেখেন, আপনারা হয়তো বলবেন যে ভাইয়া 2021 কেন হঠাৎ করে? কারণ ওই যে আপনাদের খাদ্য দপ্তরের একটা ক্রেজ চলতেছে, তো যেখানেই আমি খাদ্য দপ্তরের রিলেভেন্ট প্রশ্ন পাচ্ছি সেখানে অ্যাড করতেছি, নারী নিয়ে আলোচনা করতেছি, খাদ্য দপ্তরে নারী রিলেটেড বা আমাদের পিএম রিলেটেড যেখানে যে প্রশ্ন আসছে আমরা তুলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা লিখেছেন কে? কে লিখছেন বলেন? অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা কে লিখছেন? আমরা সবাই জানি অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা লিখছেন হচ্ছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনা। ঠিক আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা লিখেন। ঠিক আছে, কোথায় আসছে এটা? খাদ্য দপ্তরে। ওকে, নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, নেক্সট প্রশ্নে আমরা আজকে আর যাচ্ছি না, আমরা এইখানেই আমরা শেষ করে দিচ্ছি আজকের ক্লাসটা। হ্যাঁ, কারণ আমরা ওই যে নেক্সট যে প্রশ্নটা ছিল ওইটা কিন্তু আবার একটু অন্য প্যাটার্নে, যদিও ওইটা দিবস রিলেটেড, তো জেল হত্যা দিবস, তো ওইটা অলরেডি আমরা প্রশ্ন দেখে ফেলছি। তো নেক্সট দিন আমরা যেটা করব, এখান থেকে আবার শুরু করব। এবং জেল হত্যা দিবস মানে খালি তারিখটা জানবো তা কিন্তু না, জেল হত্যা দিবসের হিস্ট্রিটাও কিন্তু ওইভাবে জেনে রাখবো। যেইভাবে আমি ক্লাস নেই সেইভাবেই কিন্তু আসলে ক্লাসের প্যাটার্নটা ওইভাবে চলতে থাকবে। তো যারা যারা আজকে যুক্ত ছিলেন,
অবশ্যই আমরা আবার নেক্সট ক্লাসে যুক্ত হব, এবং যারা ক্লাসে যুক্ত হতে পারেননি আমাদের ফেসবুক পেজে ক্লাসটি থাকবে, আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে টুকে রাখবেন, আমাদের ক্লাসের নোট করে ফেলবেন, সুন্দর করে পড়বেন, ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলো করেন আপনাদের কিন্তু যে কোনো সামনে যে আসন্ন যত পরীক্ষাগুলো আছে পরীক্ষা কিন্তু আপনি অ্যাপিয়ার করতে পারবেন খুব ইজিলি। ঠিক আছে? তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারাও সুস্থ থাকবেন। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।